আগামী সপ্তাহেই সংসদে এফসিআর এ বিল পেশ হতে চলেছে এবং এই বিল পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেই খবর পাওয়া যায় এবং লোকসভায় পেশ করা হবে এই বিল। অর্থাৎ এই বিল কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটাও যেমন একটা গোটা বিষয়ের উপর নির্ভর করছে, ঠিক পাশাপাশি আপনাদেরকে জানাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এই বিল পেশ করবেন এবং লোকসভাতে সেখানে এই বিল পেশ করা হবে বলেই খবর পাওয়া যায়। আগামী সপ্তাহে এই বিল পেশ করা হবে। আগামী সপ্তাহে ভারতের সংসদে সেখানে বৈদেশিক অবদান নিয়ন্ত্রণ বা এফসিআরএ সংশোধনী যে বিল রয়েছে সেই বিল পেশ করা হবে, যার দিকে বিশেষত নজর রয়েছে গোটা দেশে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিলটি লোকসভায় আলোচনার জন্য উপস্থাপন করবে বলেই খবর পাওয়া যাচ্ছে। বর্ধমানের রেনেজা হাউসিং থেকে অ্যারেস্ট করা হয়েছে জঙ্গিকে। মানে ভাবতে পারছেন আপনারা, মানে আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে আসছিলাম সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু ভিডিওটি শুট করার আগেই আমার কাছে খবর এলো যে এই প্রথমবার সরকার পরিবর্তনের পর কোন পার্টিকুলার ব্যক্তি শুভেন্দু অধিকারীকে নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রতিবেদনটা দেখছেন সঙ্গে অদ্বিতীয়া ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের পশ্চিমবাংলা তৎসহ ভারতবর্ষের রাজধানী দিল্লি যে নাশকতামূলক কর্মকাণ্ড চলছে তারই পরিপ্রেক্ষিতে গত কয়েকদিন আগে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি ধিক্কার মিছিল করেছি এবং আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যালয়ের পাশে আমরা পথসভার মাধ্যমে বক্তব্য রেখেছি। ওই বক্তব্যে প্রথম আমি দেবপ্রসাদ চৌধুরী বক্তব্য রাখি, কিন্তু আমার বক্তব্যের যে মূল জিনিস সেই বিষয়টা আমি সঠিকভাবে আলোকপাত করতে পারেনি। এই যে সঙ্গে অদ্বিতীয়া যে ইউটিউব চ্যানেল মাধ্যমে যে প্রতিবেদন পেশ করছেন, এটা আপনাদের বুঝতে হবে, উপলব্ধি করতে হবে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের দেশে জঙ্গি কার্যকলাপ মাথাচাড়া দিয়ে আসছে এবং তারা আত্মগোপন করে আমাদের পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে মেরে ফেলবার পরিকল্পনা করেছে এবং এসটিএফ এর তত্ত্বাবধানে সেই জঙ্গি ধরা পড়েছে। আমাদের পূর্ব বর্ধমান জেলারই ঘটনা আপনারা ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যম, বিশেষ করে আর বাংলা আর ইউটিউব চ্যানেল ছাড়া আরো যে সমস্ত নিউজ চ্যানেলগুলো আছে তারা সরাসরি সেইভাবে সম্প্রচার কিন্তু করছেন। এই অবস্থায় আজকে আমি আবার আমার যে ওই দিনের বক্তব্যের মাধ্যমে বলতে চেয়েছিলাম সেটা বলতে পারেনি, তাই আজ আমি পুনরায় সেটার বাকি অংশটা আমার আজকের এই ভিডিওর মাধ্যমে জনসাধারণের কাছে আমি বার্তা হিসেবে পৌঁছে দিতে চাই। তারা শুভেন্দু অধিকারীকে টার্গেট করে ফেলেছিল, মানে মুখ্যমন্ত্রীকে টার্গেট করে ফেলেছিল। আপনারা ভাবতে পারছেন? শুনতে পাচ্ছেন? আরেকটা ইনফরমেশন আমি আপনাদেরকে দিই, অলরেডি 16 মে একটা ফোন আসে ভবানীপুর থানায় এবং যেখানে এটা জানানো হয় যে একজন মহিলা নাকি ফিডাইন হয়ে যাবে, মহিলা হয়ে যাবে সুইসাইড বম্বার। সে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গিয়ে সে সুইসাইড বম্বার হয়ে ফেটে যাবে। অর্থাৎ আবারও শুভেন্দু অধিকারীকে টার্গেট করা। আপনাদের মধ্যে অনেকেই ভাববেন যে আগে থেকে কেন আতঙ্কবাদীরা ফোন করে জানিয়ে দেয়, তারা ঘটনাটা ঘটানোর পর তো এমনি জানতে পারবে না। এই যে জয়সে মোহাম্মদ,
এই যে লস্করে তৈবা, এদের মধ্যেও কম্পিটিশন চলে যে তাকে মানে একজন উচ্চমানের ব্যক্তি, ধরুন মুখ্যমন্ত্রী বা কোনো পার্লামেন্টের মেম্বার বা কোনো কেন্দ্রীয় মন্ত্রীকে যদি টার্গেট করা হয় এবং সেই টার্গেট যদি সাকসেস হয়, তাহলে দায় কে নেবে? দায় নেওয়াটাই তাদের মধ্যে একটা ক্রেডিট। মানে আতঙ্কবাদীদের মধ্যেও কম্পিটিশন চলে এবং সেই কারণে তাদেরকে দেখবেন যে বিভিন্ন এতক্ষণ যে প্রতিবেদন আপনারা শুনলেন, এই প্রতিবেদনের মাধ্যমেই আমরা অনেক কিছু বিষয়ে অবগত হতে পারি এবং আমাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা সেটা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করি। গত কয়েকদিন আগে এই সংক্রান্ত বিষয় অর্থাৎ নিটের যে পেপার লিক নিয়ে একটা গোটা দেশ জুড়ে আন্দোলন সংগঠিত হয়েছে, সেই আন্দোলনের জেরে গোটা দিল্লি, বিহার, পশ্চিমবঙ্গ, মিজোরাম এইরকমভাবে বেশ কিছু রাজ্যে এর প্রভাব পড়েছে এবং তাদের যে দাবি, সেই দাবিটা কতটা বড় ভয়ঙ্কর দাবি আপনারা উপলব্ধি করুন। আমাদের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, তার পদত্যাগ চাই। তার পদত্যাগ কেন চাই? যে নিটের পেপার লিক অতীতেও ঘটেছে, তার জন্য যথাযথভাবে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে আমাদের শ্রদ্ধেয় অমিত শাহজি থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রী, আমাদের ক্যাবিনেটের সমস্ত মন্ত্রীমণ্ডলী সে বিষয়ে যথেষ্ট গুরুত্ব সহকারে আলাপচারিতার মাধ্যমে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন এবং তার যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে। ধর্মেন্দ্র প্রধান উনি পদত্যাগ করেছেন, কিন্তু এই আন্দোলনকে সংগঠিত করার মাধ্যমে আমাদের রাষ্ট্রীয় যে সমস্ত সম্পত্তি বিনষ্ট করা হয়েছে, এমনকি আপনারা দেখেছেন দিল্লিতে যন্তর মন্তরে তাদের যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে পুলিশকে পর্যন্ত ফেলে পিটিয়ে মেরেছে, এরকম সরকারি সম্পদ নয়ছয় করেছে, ভাঙচুর করেছে, গাড়ি উল্টে দিয়েছে। আপনারা দেখেছেন কয়েক হাজার এই যে ককরোচ জনতা পার্টির নাম দিয়ে একটা নতুন ন্যারেটিভ তৈরি করে আগামী 2029 সালের যে লোকসভা নির্বাচন আসছে সামনে, সেই লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি যাতে সাফল্য অর্জন করতে না পারে, তার জন্যে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল, বিশেষ করে অবিজেপি বেশ কিছু রাজনৈতিক দল যাদের অতীতেই রাজনৈতিক কেরিয়ারের মধ্যেই তাদের দেশদ্রোহিতার তকমা সারা ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ডে ভারতবর্ষের মানুষ কিন্তু অবগত আছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি রাজনৈতিক দল, যেমন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপ অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের দল, তেজস্বী যাদবের আরজেডি, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং বামপন্থী সংগঠনের বহু নেতা নেত্রী, তৎসহ পাকিস্তান এবং বাংলাদেশ, চীন, কানাডা থেকে আমেরিকা পর্যন্ত এই আন্দোলনের যে প্রেক্ষাপট রচনা করা হয়েছে, আমি সেদিনে স্মরণ করিয়ে দিতে চেয়েছিলাম যে 2024 লোকসভা নির্বাচনের আগে যে পরিকল্পনা করা হয়েছিল, তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং পাকিস্তানের রাষ্ট্রপ্রধান, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, এমনকি কানাডার, এই যে যোগসূত্র মিলে একটা অস্থির বাতাবরণ তৈরি করে ভারতবর্ষে বিজেপি যাতে সাফল্য না পায়
তার জন্যে একটা বিশাল আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফলশ্রুতি 2024 লোকসভা নির্বাচনে আপনারা দেখতে পেরেছেন। কারণ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এমন একজন বিশ্ববরেণ্য, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তিনি স্বীকৃতি অর্জন করেছেন। গিনেস বুক অফ ওয়ার্ল্ডে তার নাম স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে। এই ঘটনা ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল তারা খড়কুটোর মতো কোনো ইস্যু খুঁজে তারা প্রতিহত করবার পরিকল্পনা করে ব্যর্থ হওয়ার পরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশি ফান্ডিং এর মাধ্যমে, বিভিন্ন এনজিওর মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা 2024 লোকসভা নির্বাচনে খরচ করেছে। এটা নিয়ে জি নিউজ আর ভারত বারে বারে এই প্রতিবেদনে মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন, বোঝাতে চেয়েছেন যে নির্বাচন কমিশনারও কিন্তু মুখ ফিরিয়েছিল। হয়তো নির্বাচন কমিশনারের কোনো আধিকারিকের সঙ্গে এই যে কাণ্ড কারখানাগুলো করছে, নির্বাচনী আচরণ বিধিকে লঙ্ঘন করে এই যে টাকার খেলা হয়েছে, খটাখট 8,000 টাকা ঢুকে যাবে, সরকারে আসার পরে 1 লক্ষ টাকা সমস্ত নাগরিকের অ্যাকাউন্টে ঢুকে যাবে। এই যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটে তারা লড়াই করেছে, এর এফেক্ট কিন্তু 2024 লোকসভা নির্বাচনে ব্যাপকভাবে পড়েছে। কারণ উত্তরপ্রদেশ এমন একটি রাজ্য, যে রাজ্যের মানুষের দীর্ঘদিনের চাহিদা, 500 বছরের বিতর্কিত একটি বিষয় যেটা হচ্ছে রাম মন্দির নির্মাণ, সেই রাম মন্দির নির্মাণ কিন্তু হয়ে গেছে। সেই রাম মন্দির নির্মাণের পর ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির অনুকূলে মানুষের যে উচ্ছ্বাস এবং বিভিন্ন রাজ্যে তার প্রভাব পড়েছে। সংবিধানের 370 ধারা বাতিল, 3 তালাক বাতিল, এই যে কঠিন সিদ্ধান্ত আমাদের কেন্দ্রীয় সরকার নিয়েছে, তাতে করে অন্যান্য রাজনৈতিক দলের যারা মানুষকে বোকা বানিয়ে মিথ্যা ভাষণ দিয়ে মানুষকে প্রভাবিত করে তাদের অনুকূলে রাজনীতি করবার একটা প্রয়াস, সেটা একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল। তখন এরা, এই দেশদ্রোহী রাজনৈতিক দল, এরা নতুন কৌশল অবলম্বন করে এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়ে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করার মাধ্যমে ভোটারদেরকে প্রভাবিত করে যে রেজাল্ট এলো, তাতে করে আমাদের বিজেপির অনুকূলে, যেটা মোদিজি চেয়েছিলেন 400 টার্গেট, ইসবার 400 পার, এই যে টার্গেট বেঁধে দিয়েছিলেন, সেই ইসবার 400 পার টার্গেট কিন্তু ফুলফিল হবার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল তৎকালীন সময়ে। যে এক্সিট পোলগুলো, সমস্ত এক্সিট পোল এবং সমীক্ষাগুলো দেখা গেছে যে বিজেপি 390, 400, কোনো সংস্থা 400-র অধিক পর্যন্ত দেখিয়েছিল ভারতবর্ষের এবারের বিজেপি সত্তায় আসতে চলেছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। এমনকি চীন থেকে পাকিস্তান থেকে পর্যন্ত সেই প্রতিবেদন আমি দেখেছি এবং আমি তারপরে বক্তব্যও রেখেছি যে চীনের যে সমীক্ষক দল ভারতবর্ষের এই রাজনীতির মানচিত্রে অবতীর্ণ হয়ে তারা যে সমীক্ষা চালিয়েছে, পাকিস্তানের সাংবাদিক তারাও সমীক্ষা চালিয়ে তারা দেখিয়েছে যে বিজেপি ভারতবর্ষের
এই 2024-এর লোকসভা নির্বাচনে ব্যাপকভাবে সাফল্য পেতে চলেছে। এই যে বাতাবরণটা তৈরি হয়েছে, আর এরই মধ্যেই এই যে জো বাইডেনের যে মোদিজিকে খর্ব করবার জন্য দেশের একটা স্টেবল গভর্নমেন্ট যাতে না তৈরি হয়, একটা স্টেবল গভর্নমেন্ট যাতে ভারতবর্ষে না হয়, তার জন্যে এই খেলা খেলা হয়েছে, টাকার হরিলুট হয়েছে। আপনারা দেখে থাকবেন। কি করে দেখবেন? আপনারা তো দেখেন না। হিন্দি চ্যানেল, যে চ্যানেলগুলো হচ্ছে আর ভারত, আর বাংলা এবং জি নিউজ, এরকম কতকগুলি সংবাদ মাধ্যম তারা বারে বারে দেখিয়েছে। কিন্তু আমাদের পশ্চিমবাংলার যে বিশেষ কয়েকটি সংবাদ মাধ্যম, টিভি চ্যানেল, যারা এবিপি আনন্দ, সিএন চ্যানেল, আজ তক থেকে আরম্ভ করে বিভিন্ন যে চ্যানেলগুলো আছে, অ্যান্টি বিজেপি এবং অ্যান্টি মোদি, তারা খবর অনর্গল সম্প্রচার করে চলেছে। এবং তারাও সমীক্ষা মাধ্যমে বারে বারে বিজেপি 250 পেরুবে না, 200 গণ্ডি পেরুবে না, এই রকম ধরনের একটা প্রোপাগান্ডা করে সংবাদ মাধ্যমে, পশ্চিমবাংলার বিশেষ কয়েকটা সংবাদ মাধ্যম এই নোংরা খেলায় মত্ত হয়ে মোদিজি যাতে 400 সিট না পায়, এবং পশ্চিমবাংলাতেও বিভিন্ন চ্যানেল দেখিয়েছিল বিজেপি এখানে 330 থেকে 32টা আসন পাবে, কিন্তু থমকে গেল 2024 সালের নির্বাচনে। যে ফলাফল যখন বেরোলো, তখন দেখা গেল বিজেপি সর্বভারতীয় ক্ষেত্রে 240-এর গণ্ডি পার হতে পারল না। আর পশ্চিমবাংলায় সর্বসাকুল্যে 12টার বেশি আসন জিততে পারল না। এর মধ্যে অনেক লুট হয়েছে, ইভিএম মেশিন সিল করে দেওয়া হয়েছে। বিশেষ করে যুবরাজ অর্থাৎ অভিষেক ব্যানার্জির যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রে ব্যাপকভাবে জালিয়াতি হয়েছে, রেগিং ছাপ্পা, এমনকি সিসিটিভি ফুটেজ ঘুরিয়ে দেওয়া হয়েছে। রেখা পাত্রর কেন্দ্র, যে বসিরহাট লোকসভায় দাঁড়িয়েছিল, তাকেও জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। এই রকম অনেকগুলো দৃষ্টান্ত ধরা পড়েছে। এখনো পর্যন্ত মামলা চলছে রেখা পাত্রর যে নির্বাচনী ক্ষেত্রে, তার উপরে যে অন্যায়ভাবে এইভাবে ভোট লুট করার যে নোংরা খেলায় তারা মত্ত ছিল, সেটাকে হাইকোর্ট পর্যন্ত এর মামলা চলছে। তো এই যে সামগ্রিকভাবে একটা পরিস্থিতি সৃষ্টি করে, যে 8,000 টাকা করে প্রতিটা ভোটারের অ্যাকাউন্টে ঢুকে যাবে, আর ইন্ডি জোট ক্ষমতা এলে পরে সবারই অ্যাকাউন্টে 1 লাখ টাকা করে দিয়ে দেবে, এই যে মিথ্যা প্রতিশ্রুতি কিন্তু বুমেরাং হয়ে গেছে। উত্তরপ্রদেশে যেখানে সমস্ত এক্সিট পোল সমীক্ষক দল দেখিয়েছে যে বিজেপি উত্তরপ্রদেশে 70 থেকে 72টা সিট পাবে, এটাই ওখানকার রাজনৈতিক প্রেক্ষাপটে এটা বিশ্লেষণ করে তারা এই এক্সিট পোলের মাধ্যমে এটা দেখানো হয়েছে। রাজস্থান, বিহার, পশ্চিমবাংলা, কর্ণাটক, এই বিভিন্ন রাজ্যে এই ধরনের খেলার ফলশ্রুতি হচ্ছে আজকে বিজেপির এই যে 240 জন এমপি নির্বাচিত হয়েছে, এটা হচ্ছে আন্তর্জাতিক চক্রান্তের শিকার। আমি বারে বারে বলেছি, কিন্তু এই বিষয়ে কর্ণপাত করা হয়নি, গুরুত্ব দেয়া হয়নি। আর আজকে নতুন করে যে ককরোচ জনতা পার্টির নামে যে খেলা খেলতে চলেছে, আজকে টার্গেট করা হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে মেরে ফেলার, আমাদের প্রধানমন্ত্রীকে ইতিমধ্যেই আমার প্রধানমন্ত্রীকে মেরে ফেলবার ষড়যন্ত্র। ওই যে কৃষক আন্দোলনের নামে পাঞ্জাবে, দিল্লিতে ওই যন্তর মন্তরে যে আন্দোলন করেছিল, প্রধানমন্ত্রীর একটা বিশেষ কর্মসূচিতে অংশগ্রহণ করবার জন্য পাঞ্জাব যাচ্ছিলেন, সেই রাস্তাতেই ওনাকে মেরে ফেলবার একটা চক্রান্ত হয়েছিল। যদিও প্রধানমন্ত্রীর যে সিকিউরিটি যথেষ্ট দক্ষ এবং এক্সপার্ট,
তার জন্যে প্রধানমন্ত্রী সেদিনে প্রধানমন্ত্রীকে মারতে পারেনি। এই রকমভাবে রাশিয়ায় ভ্লাদিমির পুতিন তার গাড়িতে আটকে রেখে ৪৫ মিনিট ধরে ভ্লাদিমির পুতিন আমাদের প্রধানমন্ত্রীকে বিশেষ একটা যুক্তি দেখিয়ে তাকে আটকে রেখেছিল। এই ঘটনা আপনারা মোবাইলের মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন। পাটনায় নীতিশ কুমারের তত্ত্বাবধানে যে মিটিং হয়েছিল, পাটনাতেও আমাদের সম্ভবত 2013 সালে ওনাকে মেরে ফেলবার চক্রান্ত হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে মেরে ফেলবার চক্রান্ত, আর এই গত কাল পরশু যে ধরা পড়লো আমাদের বর্ধমান জেলা থেকে, যে জঙ্গি কেমনভাবে পশ্চিমবাংলায় গোপন ডেরায় থেকে বর্ধমানে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছিল, সেই বিল্ডিংয়ে কিভাবে ছদ্ম নাম নিয়ে সেখানে ঢুকে তারা প্রধানমন্ত্রীর আমাদের মুখ্যমন্ত্রীর সমস্ত নথিপত্র জোগাড় করেছে এবং তাকে মেরে ফেলবার যে ছক, সেই মেরে ফেলবার ছক তারা সফল হতে পারল না। সেই জঙ্গি ধরা পড়ল। আমি বক্তব্য রাখার আগে যে প্রতিবেদন সঙ্গে অদ্বিতীয়ার কণ্ঠস্বরের মাধ্যমে আপনারা শুনলেন, আমি আপনাদেরকে উপলব্ধি করার জন্য বার্তা দিতে চাই। আগামী দিন কিন্তু খুব ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে। এই ককরোচ জনতা পার্টির নাম নিয়ে গোটা দেশ জুড়ে নাশকতা এবং রাষ্ট্রীয় সম্পদকে ধ্বংস করা এবং এমন এমন ঘটনা ঘটবার সম্ভাবনা দেখা দিয়েছে যে আপনারা যদি সজাগ না হন, আর ধর্মনিরপেক্ষতার নামে যে সমস্ত বেঈমান বিশ্বাসঘাতক আমার ভারতীয় জনতা পার্টির দলের মধ্যেও রয়েছে, সেই বেঈমান শুয়োরের বাচ্চাগুলোকে আমি আমার এই বক্তব্যের মাধ্যমে বার্তা দিতে চাই। ধর্মনিরপেক্ষ শব্দটাকে ব্যবহার করে এই যে মুসলিম জঙ্গি আজকে পশ্চিমবাংলায় প্রবেশ করে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে মেরে ফেলবার ষড়যন্ত্র করেছে, এরপরেও কি আপনাদের চেতনা হয় না? এরপরেও আপনাদের জাগ্রত হওয়ার মানসিকতা তৈরি হয় না? এখন ওই মুসলিম সমাজের কিছু গুন্ডা, তৃণমূল আশ্রিত গুন্ডারা আজকে বিজেপির এমএলএদের মাথার পাশ দিয়ে মুখ বাড়িয়ে তারা দেখাচ্ছে আমরা কত বড় বিজেপি। আর সত্যিকারের যারা ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের কার্যকর্তা, তারা ডুকরে ডুকরে কাঁদছে। আর এই তৃণমূল আশ্রিত মুসলিম সমাজের কিছু গুন্ডা, চরিত্রহীন লম্পট লুটেরা আজকে বিজেপির ছত্র ছায়া এসে তারা পিঠ বাঁচানোর চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন না গোটা পশ্চিমবাংলা জুড়ে সব একের পর এক আমাদের এই বিধানসভা, পূর্বস্থলী উত্তর বিধানসভার যে তৃণমূলের এমএলএ ছিল তপন চ্যাটার্জি, পাশের বিধানসভা 2 নম্বর পূর্বস্থলী 2 নম্বরের যে এমএলএ ছিল স্বপন দেবনাথ থেকে আরম্ভ করে সমস্ত এমএলএদের কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে। এইরকম ভাবে সারা পশ্চিমবাংলায় বিভিন্ন তৃণমূল আশ্রিত পঞ্চায়েত প্রধান থেকে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের নেতা থেকে আরম্ভ করে সমস্ত এমএলএদের ওপরে ডিম থেরাপি হচ্ছে। আমার এই পাশের বিধানসভা গত পরশু পঞ্চায়েতের প্রধান, তাকে পুলিশ কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে, তার কুকীর্তি আজকে ফাঁস হয়েছে। আমাদের এখানকার পূর্বস্থলী উত্তর বিধানসভার আর একজন বেতাজ বাদশা বলে জমির দালালি থেকে মানুষের কাছে হুমকি ধমকি চমকি দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুট করেছে, সেই আহমেদ শেখ পর্যন্ত আজকে জেলে বাস করছে। তারপরেও আমাদের বিজেপির কিছু কুত্তা, বিজেপি দলের কিছু কুত্তা বলছি আমি, তারা তাদের পা চাটছে। আমি তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি, এই বিজেপির কুত্তাগুলো তাদের পা চেটে নিজেদের সর্বনাশ করবেন না। আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। বিজেপিতে ঢুকিয়ে ভাবছেন বাজিমাত করব, সেই বাজিমাত আমরা করতে দেব না, এটা আমাদের সংকল্প। তাই আগামী দিনে পথ চলতে গেলে আমার ভারতীয় জনতা পার্টির
কার্যকর্তাদের উদ্দেশ্যে আমি এই বার্তা দিতে চাই, আপনারা নিজের দলের সংগঠনকে মজবুত করুন। আগামী দিনে পঞ্চায়েত নির্বাচন আসছে, সেই পঞ্চায়েত নির্বাচনে আবার সেই পুনরাবৃত্তি যাতে না ঘটে, এখন থেকে জমি প্রস্তুত করুন এবং নিজের নিজের বুথকে শক্তিশালী করুন। আর এই মুসলমান তোষণ করে যে নেতা মুসলমান তোষণ করে দলে ভিড়িয়ে তারা টাকার খেলায় মত্ত হয়েছে, তাদেরকে চাপকে সিধে করে দেওয়ার ব্যবস্থা করুন। পিটিয়ে চামড়া গুটিয়ে দিন। সে আমাদের বিজেপির নেতা হলেও তাকেও পিটিয়ে চামড়া তুলে দেওয়ার ব্যবস্থা করুন। নইলে এরা শুধু সর্বনাশের রাজনীতি করবে, শুধুমাত্র টাকা পয়সা কামাবার জন্য। এই শুয়োরের বাচ্চাগুলো, বিজেপি দলের কিছু শুয়োরের বাচ্চা, এদের পা চেটে আজকে সর্বনাশের রাজনীতি করার মানসিকতা নিয়ে তারা রাজনীতি করছে। তাদের থেকে খুব সাবধান হয়ে চলুন। আরো বহু কিছু বলবার আছে। আগামী দিনে আবার আমি আমার ভিডিওর মাধ্যমে আমি মানুষের কাছে এই বাস্তব সত্য তথ্য আমি তুলে ধরে তাদের মুখোশ আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো। সাবধান হয়ে যান। এখনো যারা বিজেপি দলের মধ্যে থেকে, আর আমার গ্রামের কয়েকটা তৃণমূল আশ্রিত যারা 18 সালের ভোটে 2 নম্বরি করে পঞ্চায়েতের সদস্য, বিজেপির সদস্য জিতেছে, তাদের সার্টিফিকেট না দিয়ে ডাকাতি করে বিডিও অফিস থেকে সার্টিফিকেট নিয়ে পঞ্চায়েতে রাজ কায়েম করেছে, তাদেরকেও আমরা সাবধান করে দিচ্ছি। আপনারা নিস্তার পাবেন না। যে মাইনে নিয়েছেন সেই মাইনে ফেরত দিতে বাধ্য করব। আমি আমার এই বক্তব্যের মাধ্যমে আপনাদের হুঁশিয়ারি দিতে চাই, খুব সাবধান হয়ে যান। কারণ আমাদের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ উনি বিধানসভায় অলরেডি বলে দিয়েছেন, কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে এসে তাদের পদত্যাগ করাবো। এবং উনিও দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, বিগত 18 সালের নির্বাচনে, বিগত 23 সালের নির্বাচনে যেভাবে লুট করে ভোট বৈতরণী পার করে নিজেদের দলের কুক্ষিগত করে তারা পঞ্চায়েতে মৌরসি পাট্টা গেড়ে তারা শাসন চালাচ্ছে, সমস্ত হিসাব নিকাশ আমরা প্রত্যেকটি স্তরের হিসেব আমরা বুঝে নেব। এটা আমাদের শ্রদ্ধেয় নেতা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ অলরেডি বলে দিয়েছেন বিধানসভায়, সেটা আপনারা শুনে থাকবেন। তাই আমিও ভারতীয় জনতা পার্টির একজন দায়িত্বশীল কার্যকর্তা হিসেবে এই যে শুয়োরের বাচ্চা বলে গালি দিয়েছি, আবার বলছি, আমার বিজেপি দলের কিছু শুয়োরের বাচ্চা এই মুসলিম নেতাদের, মুসলিম চোর গুন্ডা মাফিয়া, তাদের সঙ্গে হাত মিলিয়ে তারা আজকে যে পশ্চিম বাংলার স্বর্ণ যুগের সূচনা হয়েছে, আমাদের শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে আজকে বিজেপির বিগত 46 বছরের পর আজকে বিজেপির সরকার এসেছে, সেটাকে কালিমালিপ্ত করবার জন্য এখনো পর্যন্ত আমি দায়িত্ব নিয়ে বলছি, এখনো পর্যন্ত বেশ কিছু 5-8টা তৃণমূলের নেতা বিজেপিতে ঢোকবার জন্য উঠে পড়ে লেগেছে। তারা জোর করে ঢুকতে চাইছে, আর জোর করে ঢুকে বিজেপির কর্মীদের, যারা আদর্শবান বিজেপি কর্মী, তাদের উপরে আক্রমণ করছে। এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বারে বারে দেখতে চাই। আর আমার এই ভিডিও আমি শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে কেন্দ্রীয় মন্ত্রিমণ্ডলীর কাছে পর্যন্ত আমার এই ভিডিও বার্তায় আমি এটা পাঠিয়ে দেব। ওনারা কি বিচার বিশ্লেষণ করে সেটাও আমি দেখতে চাই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।